লজ্জা করে আপনি যদি এই রোগটাকে গোপন করেন, এই রোগে একসময় আপনার শত্রু হবে, এই রোগে আপনাকে কাঁদাবে। হাঁসের ডিমটা আবার সেক্সুয়াল জগতে যারা ভিডিওটা দেখবে বা দেখছে তাদের জন্য আমরা বলবো অ্যালার্জি না থাকলে আমরা হাঁসের ডিমটাকে একটু প্রায়োরিটি দিই। এটা তখনই সমস্যা হয় যখন একটা মানুষ রেগুলার এটা হ্যাবিটে পরিণত করে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এস এম ফুয়াদ হাসান। সবাইকে স্বাগত জানাচ্ছি হারমোনি পডকাস্টে। হারমোনি পডকাস্টে আমরা সেক্সুয়াল ডিসফাংশন, মূলত প্রিম্যাচুর এজাকুলেশন এবং ইরেকটাইল ডিসফাংশন, এই দুটি কন্ডিশন নিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে বৈজ্ঞানিক আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন ডক্টর এসআর খান, যিনি চর্ম এবং যৌন রোগের চিকিৎসায় নিয়োজিত একজন চিকিৎসক। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে এই যে দুটো কন্ডিশনের কথা বললাম, প্রিম্যাচুর এজাকুলেশন এবং হলো যে ইরেকটাইল ডিসফাংশন, এই দুইটোকে প্রতিরোধ এবং যাদের অলরেডি সেটা আছে, এই দুই ধরনের পেশেন্টের ক্ষেত্রেই তারা তাদের লাইফস্টাইলটা, মানে দৈনন্দিন জীবনযাপনটা কেমন হবে সে বিষয়ে যদি একটু বলুন। এখানে লাইফস্টাইলটা বলতে আসলে একটা মানুষের পুরো 24 ঘন্টা এবং 30 ডেজ, প্রায় পুরো বছর, বা সে যতদিন বেঁচে থাকবে সে ততদিন কীভাবে চলতে পারে, তো এই দুটো সমস্যা থেকে সে বেঁচে থাকবে, বা তার প্রবলেম থাকলেও সে বেটার ফিল করবে। এটা থেকে চিন্তা করতে হলে তাকে ঘুম থেকে শুরু করতে হবে। আমরা একটা প্রবাদে দেখেছি যে আর্লি টু বেড আর্লি টু রাইজ। তুমি সকালে তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তাড়াতাড়ি সুবে সাদিকের সময় ফজরের নামাজের সময় উঠে পড়ো। এই রুলসটা যারা ফলো করেছে তাদের এই দুটো রোগী খুবই কম হয়েছে। যখনই আমরা চিকিৎসা ব্যবস্থায় প্রেসক্রিপশন করি বা রোগী বলে যে আমাকে কিছু অ্যাডভাইস দিন, তাকে বলবো যে তোমার ঘুমটা ঠিক করতে হবে। যেই রোগী রাতে ঘুমাইতে পারে না, যেই রোগী 2 দিন 3 দিন ঘুম হচ্ছে না মানসিক স্ট্রেসের কারণে, বা এখন তো ফ্রিল্যান্সিংয়ের যুগ, সারা রাত জেগে বাইরের সাথে কথা বলছে, কাস্টমারদের সাথে কথা বলছে, অনলাইনে বিজ্ঞান আমাদের যা কিছু দিয়েছে তার থেকে বেশি কিছু কেড়ে নিয়েছে। বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আমাদের বিষয়টা হচ্ছে, তো ঘুম রাত জেগে থাকলে আপনি অর্ধেক অসুস্থ হয়ে যাবেন। যখন একটা মানুষ রাত জেগে থাকে তার কর্টিসল লেভেল হরমোনটা অত্যাধিক বেড়ে যায়, আর টেস্টোস্টেরন হরমোনটা চাচ্ছে যে রাত, অন্ধকার, ড্রাগ, অন্ধকার সময়টায় টেস্টোস্টেরন হরমোনটা পুরুষের শরীরে বেশি উৎপাদন হয়, আর কর্টিসল বেড়ে গেলে টেস্টোস্টেরন ফল করে। তাহলে টেস্টোস্টেরন ফল করলে তার লিবিডো, তার যৌন আগ্রহ, ইচ্ছা, আকাঙ্ক্ষা কমে যাবে, তার সেক্সুয়াল বিষয়টা তো ভালো লাগবে না, বোরিং লাগবে। তার মানে আমাদের ঘুম থেকে শুরু করলাম, এবং সকালবেলা সে ওঠার পরে ফজরের নামাজ পড়ার পরে তাকে খালি পেটে এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের ভিতরে আমরা কয়েকটা ক্যাটাগরি চিন্তা করেছি। এখানে একটা, সে ফ্রি হ্যান্ড, মানে ফ্রি হ্যান্ড বলতে বোঝায় যে কোনো ইনস্ট্রুমেন্ট নাই আপনার হাতে, আপনি দৌড়াদৌড়ি করতে পারেন, আপনি সাঁতার কাটতে পারেন। বলছে দৌড়ের উপর কোনো ব্যায়াম নাই, দৌড়ের উপর কোনো ওষুধ নাই। তাহলে আমাকে যদি কোনো রোগী যদি ইনশিওর করতে পারে আমি আধা ঘন্টা দৌড়াইতে পারবো, তো রোগীর মোটামুটি ধরেন 100% বললে এখন ভুল হবে, 50% তার সলিউশন হয়ে যাবে। সে দেখা যাচ্ছে এসটিডি, ইনফেকশন ডিজিজ থাকলে তার দৌড়াই তার ভালো হবে না, তাকে অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে। তাহলে এখানে অনেকটা ব্লাড সার্কুলেশন লেভেল যেহেতু তাকে বাড়াইতে হবে, যেহেতু আমরা ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর এজাকুলেশন দূর করবো, তারপর আমাকে লিঙ্ক বা পেনিসটা শক্তিশালী করতে হবে, মানে ব্লাড সার্কুলেশনটাকে ঠিক রাখতে হবে। সেই জন্য আমরা বলবো যে পেশেন্টকে আগে সকালবেলা দৌড়াইতে পারলে দৌড়াবে, হাঁটতে পারলে হাঁটবে। এতে করে সে শুধু সেক্সুয়াল ওয়েলবিং না, এখানে সে প্রিভেন্টিভ হিসাবে সে ডায়াবেটিকটা সে মুক্ত থাকবে, হাইপার টেনশন থেকে সে বেঁচে থাকবে, তার মেন্টাল স্ট্রেস থেকে তার বেঁচে থাকবে, তার দিনটা সুন্দর হবে। আর যাদের সুযোগ আছে, আমরা দেখেছি ঢাকা শহরে বিভিন্ন মিরপুর বলেন, এই ধানমন্ডি, গুলশান, বিভিন্ন জায়গাগুলোতে এখন বর্তমানে জিমনেশিয়ামের যে ফ্যাসিলিটিস, এটা কিন্তু অ্যাভেলেবল হচ্ছে। ভালো ট্রেনার পাওয়া যাচ্ছে, ভালো ইনস্ট্রুমেন্ট পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু যদি সুযোগ থাকে সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু জিমনেশিয়ামে একটু আধা ঘন্টা 1 ঘন্টা কিন্তু ওয়ার্কআউট করা যেতে পারে। আর যারা গ্রাম অঞ্চলে আছে তাদেরকে খেলাধুলা করতে হবে। এই ফুটবল খেলাটা, ক্রিকেট খেলা, বা যেই আমাদের যেই গ্রাম অঞ্চলে যে হাডুডু খেলা, বিভিন্ন যে খেলাগুলো আছে আঞ্চলিক যে গ্রাম্য অঞ্চলে, এই খেলাগুলো করলেও কিন্তু বাচ্চারা কিন্তু বা ইয়ং জেনারেশনে কিন্তু ভালো উপকার হয়। তো এবার তো গেল হচ্ছে ব্যায়াম, আমাদের ঘুমের অভ্যাস। এবার খাদ্য অভ্যাস, সকালে কি খাবে? আমাদের সকালে অনেকে মানুষ মনে করে কিছু না খেয়ে অফিসে চলে যায়, এটা খুবই খারাপ অভ্যাস। তো সকালবেলা আমি ব্রেকফাস্টে বলবো যে একটা ডিম সিদ্ধ হোক বা ডিম আমলেট যেটাই হোক, ডিমটা বাস্ট কম তেল দিয়ে সে ডিমের কুসুমটাকে মোটামুটি জীবাণুমুক্ত করে সে খেয়ে দিতে পারে।
তো ডিমটা একটা রুটির সাথে লাল গমের রুটিটা আমরা বলতে পারি, লাল গমের রুটিটা ইউজ করতে পারি, একটু ভেজিটেবল, এটা খেলে আসলে ডায়েটের কোনো সমস্যা হয় না। অনেকে বর্তমানে ইদানিংকালে না খেয়ে থাকতেছে সকালবেলায়। আপনি চিনি কম দিয়ে কিন্তু একটু চাও খেতে পারেন, ক্যাফেইন বডিতে, চা কফিতে ক্যাফেইন থাকে, মানে শরীরটা চাঙ্গা থাকবে। তো এই পথটা সে মেনটেন করবে। সে দুপুরবেলা একটু স্ন্যাক্স খাবে, বাদাম, কাঠবাদাম, কাজু, পেস্তা বাদাম। আর লাঞ্চে প্রচুর পরিমাণে ভেজিটেবল সালাদ খেতে হবে। সে মাছ খেতে পারে বা চিকেন খেতে পারে, বিফ, যেটাই হোক, অল্প পরিমাণে খেয়ে কার্বোহাইড্রেটটাকে কমাইতে হবে। এইটা যদি লাইফস্টাইলটাকে যদি সে শাক সবজি ফলমূল, আমরা ফলের দিকে যদি চিন্তা করি, রোগীরা আমাদের কাছে জানতে চায় যে আসলে কোন ফলগুলো খাবো। এখানে 3টা ক্যাটাগরির ফল কিন্তু আমরা উল্লেখযোগ্য। তো আমরা মনে করি যে শুধু বিদেশি ফল, বিদেশি ফলে যে ভ্যাট ট্যাক্স যেভাবে বাড়াচ্ছে, তার এখন রুগী বলে যে আপনি তো বললেন তো বেদানা খাইতে, বললেন তো আঙুর খেতে, তা আমরা তো খেতে পারি না। আমাদের দেশে তো সবার দিকে তাকাইতে হয়। তো রুগীদেরকে আমরা যদি বলি আপনি পেয়ারা খাবেন, আপনার দেশে যেই জলপাই আছে, কামরাঙ্গা আছে, লেবু আছে, এইগুলো খান। ভিটামিন সি মালটাতেই পাওয়া যায়, শুধু লেবুতে পাওয়া যায় না, দেশি লেবুতে পাওয়া যায়। তো আমাদের লেবুর যদি না হয়, গ্রাম অঞ্চলে একটু জায়গায় টবে কিন্তু লাগানো যায়, লেবু কিন্তু সারা বছরই ধরে। ভিটামিন সির আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা তো আপনি জানেন যে বাড়িয়ে দিচ্ছে, ইমিউনিটি, তাই না? তো একটা মানুষ যদি সারা বেলা যদি অসুস্থ থাকে, সর্দি হচ্ছে, জ্বর হচ্ছে, কাশি হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা, এটা সমস্যা, ওইটা সমস্যা, তো সেক্সুয়াল হেলথ তো এমনি তো ডাউন হয়ে যাবে। সেই জন্য ওষুধগুলো তো আসলে উদ্ভিদ প্রাণী থেকে আসে। তাহলে আমাকে উদ্ভিদের কাছে যেতে হবে না প্রাণীর কাছে যেতে হবে? দেশি মুরগির ডিম খেতে পারেন। হাঁসের ডিমটা আবার সেক্সুয়াল জগতে যারা ভিডিওটা দেখবে বা দেখছে তাদের জন্য আমরা বলবো, অ্যালার্জি না থাকলে আমরা হাঁসের ডিমটাকে একটু প্রায়োরিটি দিই। মূলত পোলট্রি ডিমের থেকে মোটামুটি হাঁসের ডিমগুলোতে, দেশি হাঁসের ডিমগুলোতে রোগীর মানে ফিডব্যাকটা ভালো। মানে আমরা রোগীদের কাছ থেকে যে তথ্যগুলো পাই, রোগীরা ভালো আমাদের কাছে গুড রিভিউটা দিচ্ছে যে হাঁসের ডিমগুলোতে ভালো কাজ করছে। আর যে দেশি ফলগুলোর মধ্যে আছে, যে জাম্বুরা বলেন, আমরা বলেন, এটা খেলেও রোগীর, আমরা বলি 3 রকমের ফল খেতে হয়। সে কলা খাবে, প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে। এখন যাদের সামর্থ্য রয়েছে তাদের উদ্দেশ্যে আমাকে বলতে হবে যে একটু বেদানা খেতে হবে। আর দেশি তো তরমুজের কথা আমরা একটু আগে অফলাইনে বললাম যে তরমুজ, অফলাইনে কথা বলছিলাম। হ্যাঁ অফলাইনে কথা বলছিলাম যে এই তরমুজটা 1-2 মাস কিন্তু আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল থাকে। কষ্ট হলেও কিন্তু তরমুজটা খেতে হবে। এই তরমুজের ভিতর সবথেকে বেশি আছে ওয়াটার, পানি। আল্লাহ তাআলা গরমের সময় তরমুজটা দিয়েছে, তাতে বান্দা ঘেমে যাবে, কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে। তরমুজটা খেলে তার ডিহাইড্রেশনটা ওভারঅল ক্লিয়ার হয়ে যাবে, তার পোশাকটা হলুদ হচ্ছে। এই তরমুজটা খেলে কিন্তু সে বার্নিং সেন্সেশনটাকে একটু ইউটাই কিন্তু কাভার করে দিচ্ছে, আগে থেকে প্রিভেন্টিভ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা তরমুজটা বলবো যে আমেরিকার জার্নালে দেখা যাচ্ছে যে একটা গবেষণায় স্পষ্ট বলছে যে এটা হচ্ছে আপনার পুরুষের ইরেকটাইল মানে ডিসফাংশনটাকে দূর করতে ভালো মতন কাজ করছে। এটা ন্যাচারাল একটা ওষুধ। এখানে নাইট্রিক অক্সাইডটা বেশি অন্য ফলের থেকে বেশি পাওয়া যাচ্ছে, ফলে ইরেকশনটা, ব্লাড সার্কুলেশনটা ভালো পাওয়া যাচ্ছে। সেই জন্য তরমুজটা আমরা বলবো যে এটা পুরুষের জন্য খুবই এক্সেলেন্ট একটা ফুড হ্যাবিট হতে পারে। ডাবের পানি প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, আপনি জানেন। তো আমরা রোগীদেরকে সহজলভ্য পথ্য হিসেবে কচি ডাবের পানি খেতে বলি। এটা এক্সেলেন্ট, মানে একটা অসুস্থ রোগী খুব দ্রুত উঠে বসার সক্ষমতা সে অর্জন করে। কিন্তু বর্তমানে ডাবের সংখ্যা কমে যাচ্ছে, দাম বেশি হয়ে যাচ্ছে, তো এটা বড় লোকের ফলের দিকে চলে যাচ্ছে। কিন্তু গরিবের ঘরে থেকে ডাব তৈরি হচ্ছে, কিন্তু খাচ্ছে বড় লোক, ধনাঢ্য মানুষ। সেজন্য ডাবের কথা, যদি ডাব যদি অ্যাভেলেবল পাওয়া যায় তাহলে ডাব খেতে হবে। এবার যদি আমি বিদেশের দিকে চিন্তা করি, অ্যারাবিয়ান কান্ট্রি, এই খেজুর খেতে হবে। খেজুরে প্রচুর পরিমাণে গ্লুকোজ, ফ্রুক্টোজ রয়েছে। তো এখানে খেজুরের অনেকগুলো ক্যাটাগরি আছে, কম দামি থেকে বেশি দামি, যার যেমন সামর্থ্য সে সেটা খাবে। এখানে 3 ফল, কোরআনে যেটা বলছে 3 ফল খেতে হবে। আখরোট খেতে হবে, তো মধু, কালো জিরা, এটা সুন্নতি খাবার। এটা আমি বিশ্বাস যারা করবে তো আলহামদুলিল্লাহ, না করলে তাদের বিষয়। তো এটা খেতে হবে। এতে যাদের ডায়াবেটিক নেই তারা মধু নিঃসন্দেহে মধু খেতে পারবে। এটা বিভিন্ন ক্রাইটেরিয়া মেনটেন করে সে খেতে পারে। আর খাবারের মধ্যে আমরা বলি যে রসুন খেতে, ভাতের সাথে, ডাউলের সাথে, ভর্তার সাথে রসুন খেলে এটাও বেশ, এটা অনেকগুলো গুণ আছে। তার ভিতরে ইরেকটাইল ডিসফাংশন একটা পার্ট, ইমিউনিটি একটা পার্ট, যে এগুলোতে বুস্টিং করে, কাজ করে। তো এই হচ্ছে মোটামুটি আমরা বললাম ঘুমের অভ্যাস, খাদ্য অভ্যাস, এক্সারসাইজের অভ্যাস, এবং কিছু বদ অভ্যাস ত্যাগ করতে হবে। স্মোকিং এটা ফ্যাশন হয়ে গেছে, স্মোকিংটাকে ত্যাগ করতে হবে। স্মোকিং দিয়ে কিন্তু আমাদের একটা ছোটোবেলায় আমরা একটা গানে শুনতাম যে সিগারেট থেকে শুরু, শেষ খেলা হিরোইন। তো এই যে শুরু, আসলে কথাটা কিন্তু এখন বুঝি যে এটা কথাটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ারনেস ছিল, যে বাচ্চাটা সিগারেট দিয়ে শুরু করে, যে বন্ধুদের পাশে চলতে ফিরতে কখন জানি সে হারিয়ে যায়। এই মাদকে থাকতে তার পড়ালেখা খারাপ হচ্ছে, ক্যারিয়ার খারাপ হচ্ছে, ব্যবসা বাণিজ্য খারাপ হচ্ছে। তো এইটাতে সে নিজেকে ধ্বংস করছে না, আমাদের সমাজটাকে ধ্বংস করছে, তার একটা পিতামাতাকে আসলে কষ্ট দিচ্ছে, সে দেশটাকে, ওর কাছ থেকে আমরা কিছু পেতাম,
হয়তো প্রবাসী হিসাবে তার কাছ থেকে পেতাম, বা গার্মেন্টসের একজন ভালো অনারশিপ হিসাবে তার কাছ থেকে আমরা দেশ কিছু পেত। তো একটা মানুষ যখন তার বদ অভ্যাসগুলো ত্যাগ করে তার অসুখ বিসুখ কিন্তু কম হয়। তো ইরেকটাইল ডিসফাংশনটাও তো একটা অসুখের একটা প্রবলেমের দিকে পড়ে। সেই জন্য তো নেশা জগতে যখন অ্যালকোহল খাচ্ছে বা নেশা করছে তার কিন্তু প্রবলেমটা বেশি হচ্ছে। এই ফাস্ট ফুড খাচ্ছি আমরা, জাঙ্ক ফুড, রাস্তাঘাটে যেই খোলামেলা ধুলাবালিতে যে খাবারগুলো, ঢাকা শহরে প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড আর ফাস্ট ফুড ব্যবহার হয়। এটা আপনি খেতে পারেন কিন্তু মাঝে মধ্যে মানে খুবই রেয়ারলি, মানে কিন্তু যদি সমস্যা চিট তখন ডে যেটাকে বলে এখন, হ্যাঁ। এটা চিট ডে হিসেবে সে নিজেটা এটা চিট করলো, কিন্তু সেটা Cheat, cheating right. তো হ্যাঁ, Right, কিন্তু right. প্রতিদিন তো সেটা করতে পারে না অবশ্যই। প্রতিদিন করে এটা তখনই সমস্যা হয় যখন একটা মানুষ রেগুলার এটা হ্যাবিটে পরিণত করে। যখন ফাস্ট ফুডটা যখন তার রেগুলার খাদ্য অভ্যাসটাকে বাদ দিয়ে যখন ফাস্ট ফুডে সে কনভার্টেড হয়ে যাচ্ছে, তখনই একদিনে কিন্তু তার ক্ষতি হবে না। ক্ষতি হতে হলে তাকে 6 মাস, 1 বছর, 5 বছর লাগবে। তো রেগুলার সে জমতে জমতে ক্ষতিটা তার বডিতে একটা পর্যায়ে গিয়ে তার দেখা যাচ্ছে 35-40-এই তার হার্টের সমস্যা, কিডনির সমস্যা দেখা দিচ্ছে। তাহলে আমাদের ইয়ং জেনারেশন যেহেতু এই সমস্যাগুলো নিয়ে বেশি আসে, আমি তাদেরকে বলবো যে এখন থেকে আপনার একটু কষ্ট হবে। আপনি মেসে থাকেন বা হোস্টেলে থাকেন বা ঢাকা শহরে থাকেন, আসলে হেলদি ফুড মেনটেন করা একটু ডিফিকাল্ট, কস্টলি। সেজন্য সামর্থ্য অনুযায়ী একটু একটু করে বদ অভ্যাস ত্যাগ করতে হবে, ভালো অভ্যাস একটু গ্রো করতে হবে। আর যদি আরও চিন্তা করি যে ধর্মীয় যারা মুসলমান আছে বা হিন্দু আছে, তাদের ধর্মীয় অনুশাসনটা মেনে চলতে হবে। এটা কী যে উপকারী, মানে বিষয়টা হচ্ছে যে মানে আপনার মেন্টালটাকে, আপনার মানসিক অবস্থাটাকে কুল রাখবে। কারণ আপনার সবাই মানসিক রোগীর দিকে ধাবিত হচ্ছে ধীরে ধীরে। যত উন্নত হবে, আমি বলছিলাম যে ফার্স্ট এপিসোডে, যে যত উন্নত দেশ হবে তত মানসিক রোগীর সংখ্যা বেড়ে যাবে। প্রযুক্তি যত হবে, আপডেট যত হবে, একাকিত্ব, নীরবতা বেড়ে যাবে, আপনার রোগ বেড়ে যাবে, আপনি ডিপ্রেশনে ভুগবেন। তাহলে ধর্ম মানে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন, আপনি রবের সাথে কথা বলতেছেন, তখন আপনার ভিতরে মানে অনেক অভিযোগ অনুযোগ মানে আপনি শেয়ার করতে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, জিকির করতে পারবেন। আপনার ধর্ম যেই ধর্মেই হন, আপনার হিন্দু হলে তাকে ওই ধর্মটা মানতে হবে, মুসলমান হলে ওই ধর্মটা মানতে হবে। তার মানে আমি মানব জাতির একটা সমস্যা যে তারা আমরা ভুলের মধ্যেই আছি। তো ভুলটা আসলে কম হবে তখন আপনি অনুশোচনা করলে বা আল্লাহর কাছে তওবা করলে। আপনার আত্মাটা ভিতরে যে মানসিক স্বাস্থ্যের কথা যেহেতু বললেন, যে মানসিক স্বাস্থ্য, তো আপনার মনের তো আসলে অনেক সময় যে আমরা ওষুধ ওটা তো দাবিয়ে রাখি, জাস্ট মেন্টাল কি মানে মেন্টাল অসুখ মানে কি, জিনিসটাকে দাবিয়ে রাখছি আর আপনাকে মোটিভেশনাল কথা বলে আমি ভালো করার চেষ্টা করছি, আপনি নেগেটিভিটি দূর করে দিচ্ছি আর পজিটিভিটি বাড়িয়ে দিচ্ছি। তাহলে ধর্মর দিকে আমাকে ফিরে যেতে হবে, এবং আপনার যেই কোন ভালো ফ্রেন্ড আর থাকতে পারে, বাবা থাকতে পারে, মা থাকতে পারে, খোলামেলা আলোচনা করতে হবে। লজ্জা করে আপনি যদি এই রোগটাকে গোপন করেন, এই রোগে একসময় আপনার শত্রু হবে, এই রোগে আপনাকে কাঁদাবে। আমরা চাই না যে আমাদের ভিডিও যারা দেখছে বা দেখবে তাদের চোখের পানি যেন এই সেক্সুয়াল হেলথের জন্য যেন তাকে চোখের পানি যেন না ঝরতে হয়, বা তার স্ত্রীর কাছে তাকে অপমানিত যেন না হতে হয়। আমরা সবসময় তাদের পাশে থাকি বা পাশে থাকার চেষ্টা করছি। সো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো এই এপিসোডে আমরা জানলাম যে আমাদের একদম ঘুম থেকে শুরু করে এই আমাদের ঘুমানোর আগ পর্যন্ত এর মধ্যে আমাদের কিভাবে লাইফস্টাইলটা মডিফিকেশন করলে এই যে আমাদের সেক্সুয়াল ওয়েলবিংটাকে আমরা মেনটেন করতে পারবো। সো দেখা হবে নেক্সট এপিসোডে।